আচ্ছা, যাই হোক আমরা যে জিনিসটা পড়তেছিলাম সেটা হচ্ছে তোমরা শেষ দিন পর্যন্ত ক্রস গুণন দেখতেছিলাম আমরা, তোমাদের মনে আছে কিনা? যে আমরা দেখতেছি লাস্ট দিন পর্যন্ত যেটা দেখছিলাম সেটা হচ্ছে ভেক্টর দুইটা দুইটা ভেক্টরের ক্রস গুণন। কাজেই আচ্ছা, যাই হোক আমরা গতদিন পর্যন্ত দেখতেছিলাম ভেক্টরের ক্রস গুণন। তোমাদের বলছিলাম মনে আছে কিনা যে তোমার দুইটা ভেক্টর যদি এরকম থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করি, তোমাদের ডট গুণ দেখাইছিলাম, ডট গুণ করলে দুইটা ভেক্টরকে ডট গুণ এভাবে দেখাইতে হয়, এ মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে বি। তোমাদের বলছিলাম দুইটা ভেক্টরের ডট গুণ করলে একটা স্কেলার পাওয়া যায়। আর এই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করি তাহলে একটা ভেক্টর পাওয়া যায়, এ ক্রস বি, একটা ভেক্টর পাওয়া যায়। এই ভেক্টরটা বের করতে হয় কিভাবে? তোমাদের বলছিলাম ভেক্টরটার মান বের করতে হয় কিভাবে। ভেক্টরটার মান হচ্ছে এ বি সাইন থেটা, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয় তাহলে এটা হচ্ছে সাইন থেটা। এখন তোমাদের একটা জিনিস আমি হয়তো জানি না কতটা ভালো বোঝাতে পারছি, যে আমি বলছিলাম যে ধরো তোমার এই ভেক্টরটা, ধরো এই একটা খাতার পৃষ্ঠা আছে, এই খাতার পৃষ্ঠা বা একটা তলের উপর আমার এ এ বি দুইটা ভেক্টর আছে এরকম, যে এ ভেক্টর এরকম আর বি ভেক্টরটা এরকম। তোমাদের এটা বলছিলাম যে এই দুটা ভেক্টরের ক্রস গুণনের মান হচ্ছে এ বি সাইন থেটা, এবং এই ক্রস গুণনের দিকটা বের করতে হয়। তোমার দিকটা বের করার একটা সিস্টেম ছিল, তোমাদের বলছিলাম যে এই তলের সাথে লম্ব হবে, মানে ধরো এই ও বিন্দু, এই তলের সাথে যে যে তলে অবস্থিত এই ভেক্টরটা সেই তলের সাথে লম্ব হবে। এখন লম্ব আবার দুইটা দিক হয়, তোমাদের বলছিলাম যে এই তলের সাথে আসলে লম্ব হবে। এই লম্ব মানে আবার দুই দিক হতে পারে, লম্বভাবে উপর দিকে হইতে পারে অথবা লম্বভাবে নিচের দিকেও হইতে পারে। এখন লম্বভাবে উপর দিক হবে না নিচের দিক হবে সেটা আসলে তোমাদের বের করার একটা সিস্টেম শিখেছিলাম। সেটা হচ্ছে তোমাদের বলছিলাম এটাকে বলছিলাম ডান হস্ত নিয়ম। ডান হস্ত নিয়ম মানে কি ছিল, যে এই যে ভেক্টরটা, এই এ ভেক্টরটা ক্রস বি ভেক্টর আমি বের করতে যাচ্ছি, দেখো এ ক্রস বি, এইটার দিক বের করতে চাচ্ছি। এই জন্য তোমাদের বলছিলাম তোমাদের ডান হাতের যে মানে আঙুলগুলা ফ্ল্যাট করে ধরে, আর ডান হাতের আঙুলগুলা, আঙুলের ফ্ল্যাট অংশটা এভাবে করে দিবা, ডান হাতের দিকটা এ এ ভেক্টরের দিকে নিবা, আর তুমি বি ভেক্টরের দিকে আঙুল মুঠা করবা। হাত মুঠা করতে গেলে তোমার বৃদ্ধাঙ্গুল যেদিকে থাকবে সেদিকটা হচ্ছে আসলে তোমার এ ক্রস বি এর দিক। তার মানে যদি এরকম থাকে, ধরো মনে করো তোমাকে বললাম এখানে একটা ভেক্টর আছে এ, আর এদিক বরাবর একটা ভেক্টর আছে বি, তাহলে এ থেকে এই এ বরাবর আমি আঙুল নিলাম, ডান হাতের আঙুলগুলো এ বরাবর দিলাম। তারপর যদি হাত মুঠা করতে চাই তাহলে বৃদ্ধাঙ্গুলটা উপর দিকে নির্দেশ করবে। দ্যাট মিনস আমার এ ক্রস বি এর দিক হবে আসলে এই তলের সাথে লম্ব বরাবর উপর দিকে। কিন্তু যদি তোমার এ ক্রস বি এরকম থাকতো যে এ এদিকে, বি যদি এদিকে থাকতো, তাহলে তোমার এ ক্রস বি দেখতে যে তুমি আসলে এই এ বরাবর যদি আঙুল রেখে হাত মুঠা করতে চাও, ডান হাত যদি মুঠা করতে চাও, তাহলে তুমি আসলে আঙুলটা উপরে রেখে করতে পারবে না। তোমাকে মানে ডান হাতটা নিচের দিকে করতে হবে, মানে ডান হাতে এরকম করে নিচের দিকে করে হাত হাত মুঠা করতে হবে। এই কারণে তোমার ডান হাতে আঙুল বরাবর, ডান হাত বরাবর এই তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে হওয়া দরকার। এটা কি বুঝছিলাম মোটামুটি, যে আমরা এ ক্রস বি এর মান আর দিক কিভাবে বের করলাম? এটা মনে রাখবা যে এ ক্রস বি এর মান হচ্ছে তোমার এ বি সাইন থেটা, আর এটার দিক হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর। লম্ব বরাবর উপর দিকে হইতে পারে, লম্ব বরাবর নিচের দিকে হইতে পারে। লম্ব বরাবর উপর দিকে হবে না নিচের দিকে হবে, সেটা বের করার সিস্টেম হচ্ছে ডান হস্ত নিয়ম। যাই হোক, এখন লাস্টের দিকে যায় আমরা তোমাদের বলছিলাম কিছু জিনিস, তার মধ্যে একটা জিনিস ছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমার দুইটা ভেক্টর সমান্তরাল হয়, এটা ধরো এ ভেক্টর আর এখানে আরেকটা ভেক্টর ছিল বি ভেক্টর, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, সমান্তরাল মানে হচ্ছে ধরো একই দিকে হয় অথবা যদি উল্টা দিকে হয়, দুই কেসে আসলে সমান্তরাল বলতেছি আমরা। এই দুইটাই হচ্ছে তোমার সমান্তরাল কেস, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। যদি সমান্তরাল হয় তাহলে আমরা একটু বলছিলাম যে এ ক্রস বি, এটার ভ্যালু কি আসবে? এখন আমরা যেহেতু এটা ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাহলে এটা ভ্যালু মানে হচ্ছে তোমার এ বি সাইন থেটা। আর এখন এ বি সাইন থেটা এখন যদি সমান্তরাল হয়, তোমাদের বলছিলাম যে দেখো এই কেসে কি হচ্ছে, দুইটা ভেক্টর যেহেতু সমান্তরাল তার মানে এরা আসলে একই দিকে কাজ করতেছে। একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী থেটা হচ্ছে 0, আর এটা যদি উল্টা দিকে কাজ করতেছে এই জন্য এইটার মধ্যবর্তী থেটা হচ্ছে আসলে 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যে কেসেই হোক না কেন, আমি এ বি তো বুঝলাম, সাইন যদি থেটা নেই, থেটা 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানও 0, অথবা সাইন 180 ডিগ্রির মানও আসলে 0। কাজেই তোমরা একটু পড়ছিলা যে এ ক্রস বি, এটা যদি আসলে 0 ভেক্টর হয়, তার মানে একটু বোঝাবে যে এটা হচ্ছে আমার আসলে সমান্তরাল। সমান্তরাল, হ্যাঁ। তার মানে আমি একটু বলতে পারলাম যে আমার দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এ ক্রস বি সমান 0 হবে, অথবা উল্টাভাবে বলা যায় যদি দুইটা ভেক্টরের ক্রস 0 হয় তাহলে এই দুটো ভেক্টর এটা আসলে সমান্তরাল হয়। তারপর সেখান থেকে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাইছিলাম, সেটা ছিল এরকম
যে আমরা কে মানে হচ্ছে তোমার তিনটা স্থানাঙ্ক ব্যবস্থার তিনটা অক্ষ ছিল, যে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ছিল, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর ছিল, জেড অক্ষ বরাবর একক ভেক্টর ছিল। এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা এটা ধরো এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা বলতেছিলাম আই হ্যাট, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এইটাকে বলতেছিলাম আমরা জে হ্যাট, তারপরে জেড অক্ষ বরাবর একক ভেক্টর এটাকে আমরা বলতেছিলাম কে হ্যাট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদের বলছিলাম যে আই ক্রস আই এটা বের করবো কিভাবে। আই ক্রস আই মানে কি, দেখো আমি আই এর সাথে আই কেই ক্রস করছি, দ্যাট মিনস এখানে তোমার আই যদি এদিকে হয়, আই এর সাথে আই এদিকেই ছিল, তার মানে এই দুটোর গুণফল আসলে 0 ছিল, ক্রস গুণফল। তারপর দেখবা জে ক্রস জে এটা ছিল তোমার 0, কারণ সমান্তরাল ভেক্টরকে ক্রস করছি। সিমিলারলি কে ক্রস কে এটা সমান 0 হইতো, কারণ হচ্ছে একই জিনিসকে ক্রস করছি। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে তোমাদের বলছিলাম যে খেয়াল করো যে আমি আই ক্রস জে এটা করার মানে কি, যে আমি আই আর জে ক্রস করছি। এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি আই ক্রস জে করতে চাই, তাহলে দেখো আমি যদি ডান হাতের আঙুলটা ডান হস্ত নিয়ম দিয়ে হিসাব করতে চাই, দেখো ডান হাতের আঙুলটাকে ফ্ল্যাট করে আই বরাবর রাখলে হাত মোটা করতে গেলে হাতটা উপর দিকে যায়, তার মানে আই ক্রস জে করলে এটা আসলে কে এর দিকে যায়। তো এটা মনে রাখতে বলছিলাম যে আই ক্রস জে হচ্ছে কে। সিমিলারলি এটা আমরা ধরে নিছি যে আই ক্রস জে এর দিকটাকে পজিটিভ জেড অক্ষ ধরছিলাম, তার মানে এই জিনিসটাকে বলছিলাম যে আই ক্রস জে এই মানটা হচ্ছে তোমার কে। তারপর এইখান থেকে যদি তোমাদের বলছিলাম যে এখান থেকে বাকিগুলো বের করা যায়, আমি যদি তোমাকে জে ক্রস কে করতে বলি, তোমরা একটু চিন্তা করতে বলছিলাম তোমাদের, এটা আসবে আই। কারণ দেখো আমি যদি জে আর কে ক্রস করি, দাঁড়াও এটা একটু ক্লিয়ার করে যদি আঁকি, আচ্ছা এখানে যদি এটা যদি ক্লিয়ার করে আঁকা হয়, তাহলে তুমি দেখবা যে জে ক্রস কে যদি আমি করি, তার মানে এই জে আর কে ক্রস করা মানে হচ্ছে তোমার এই এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে, তাহলে এই দুটো ক্রস করলে তুমি আসলে আই পাবা, তার আলটিমেটলি জে ক্রস কে সমান আই পাবা। তারপর এখান থেকে আরেকটা দেখাইছিলাম, সেটা হচ্ছে তোমার জে কে ক্রস আই, এটা হবে তোমার জে। তোমরা চিন্তা করতে পারো যে কে ক্রস আই এটা হবে তোমার জে, মানে কে আর আই যদি ক্রস করে তাহলে তুমি আসলে পাবা কে জে। এখন তোমাদের বলছিলাম এই জিনিসটা মনে রাখার একটা শর্টকাট আছে, মানে শর্টকাট মানে একটা টেকনিক আছে, এটা তোমাদের বলছিলাম একটা সাইক্লিক অর্ডার দিয়ে মনে রাখতে। তোমাদের এরকম একটা গোল সাইকেল বলে দিয়েছিলাম, এই সাইকেলটার এখানে তিনটা জিনিস ছিল, আই জে আর কে। তোমাদের বলছিলাম এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে প্লাসের সাইকেল। প্লাসের সাইকেল মানে কি বোঝাচ্ছি, তুমি আই থেকে জে তে যাবা, জে থেকে কে তে যাবা, কে থেকে আই তে যাবা, এই জিনিসটা তোমাদের মনে রাখতে বলছিলাম। এইভাবে এটা মনে রাখতে বলছিলাম। এখন তোমাদের কেউ জিজ্ঞেস করে আচ্ছা আই ক্রস জে এটা কত, তুমি দেখবা আচ্ছা আই থেকে যেতে যাচ্ছি, তার মানে একই যে দিক বরাবর তীর চিহ্ন আছে সেদিক বরাবরই যাচ্ছে, এই জন্য তোমার হচ্ছে প্লাস কে। তারপর তুমি যদি জে ক্রস কে করো, তাহলে দেখো জে থেকে কেতে যাচ্ছি, তীর চিহ্ন বরাবরই যাচ্ছে, এই জন্য এটা সমান হবে প্লাস আই। আবার আমি যদি করি কে থেকে আইতে যাই, তাহলে এটা তীর চিহ্ন বরাবরই যাচ্ছি, কে ক্রস আই এটা তীর চিহ্ন বরাবরই যাচ্ছে, এই কারণে হবে তোমার প্লাস জে। কিন্তু তোমাকে যদি কেউ বলে যে জে ক্রস আই বের করতে, তখন খেয়াল করো জে ক্রস আই বের করতে গেলে দেখো জে থেকে তীর চিহ্ন উল্টা দিকে আমার আয়ের দিকে যেতে হচ্ছে না, এই কারণে এটা হবে তোমার এখান থেকে এখানেই আসবা, বাট উল্টা দিকে গেছো, উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছো, এই কারণে তোমার আসলে এটা নেগেটিভ কে আসবে। এটা কি মনে আছে? এই জিনিসটা ছিল আর কি, তোমাদের এই কয়টা জিনিস মনে রাখতে বলছিলাম। তারপর ফাইনালি আমরা একটা জায়গায় এসে আটকে গেছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের দেখাইছিলাম যে আমার যদি দুইটা ভেক্টর কম্পোনেন্ট আকারে দেওয়া থাকে, যে এরকম যদি দুইটা ভেক্টর কম্পোনেন্ট আকারে দেওয়া থাকে, যে এ যদি তোমার এ এক্স আই প্লাস এ জে এ ওয়াই জে এরকম আকারে দেওয়া থাকে, তাহলে ডট প্রোডাক্ট করা খুব ইজি ছিল। কেমন, আমি যদি তোমাকে বলি যে এ ভেক্টরের মান হচ্ছে তোমার 3i প্লাস 4j প্লাস 5k এরকম, আর বি ভেক্টরের মান ধরো এরকম 1, ধরো এটা হচ্ছে তোমার 1i প্লাস 2j মাইনাস 3k, এরকম যদি থাকে, তোমাকে যদি বলতাম এ ডট বি বের করতে, ডট প্রোডাক্ট বের করা তোমাদের প্রথম দিন বলছিলাম, সেটা প্রথম দিন আর বেশ আগে বলছিলাম, এটা তোমার বেশ সোজা সোজা ছিল। কেন? কারণ এই ডট প্রোডাক্ট বের করার সময় আয়ের সাথে আয়ের ডট গুণ করতে হয়, আয়ের সাথে আই গুণ করলে 3 একে 3 প্লাস জে এর সাথে জে করবা 4 দুগুণে 8, তারপরে কে এর সাথে কে করবা 3 5 মাইনাস 15, এটা করলে যা আসে সেটাই তোমার আনসার ছিল, মানে 8 আর 3 11 থেকে গেলে -4। কিন্তু তোমাদের বলছিলাম যে এই সেম জিনিসটা আসলে ক্রস প্রোডাক্টের জন্য করা যায় না, এবং ক্রস প্রোডাক্ট করতে গেলে কি করতে হয়, আমি ক্রস প্রোডাক্ট করার জন্য তোমাদের দেখাইছিলাম যে এটাকে আমি ম্যানুয়ালি দেখাচ্ছিলাম, যে এই এ জে আই এ এক্স আই তারপর এ ওয়াই জে এ জেড কে এটার সাথে ক্রস করতেছিলাম, এটা হচ্ছে তোমার ক্রস করতেছিলাম বিআই বিএক্সআই বিওয়াই জে বিজেড কে। তারপর এটা যেহেতু ক্রস, তার মানে তোমাদের এটাও বলছিলাম যে ক্রস প্রোডাক্ট করার সময় আমি যেটা করছিলাম ওটা ভেঙে দিচ্ছিলাম, যে এটার সাথে এটা গুণ করছি, মানে দেখো এ এক্স এর সাথে বিএক্সআই, তারপরে দেখো এ এক্স এর সাথে এই জিনিসগুলো সবগুলো, মানে এই জিনিসটা ভাঙাই দিয়েছিলাম, ভাঙাই দেওয়ার ফলে আলটিমেটলি এটা আসছিল। তার মানে ফাইনালি আমি একটু বুঝতে পারলাম তোমাদের
যে আমার এরকম ছিল যে আমার কাছে ধরো এরকম যদি থাকে এ এর ভ্যালু যদি এরকম হয় যে এ এক্স আই প্লাস এ, আচ্ছা তারপর হচ্ছে তোমার এ ওয়াই জে, তারপর হচ্ছে তোমার এ জেড কে, আর বি এর ভ্যালু যদি এরকম হয় যে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এরকম যদি হয় তাহলে তোমাদের গতদিন যেটা দেখাইছিলাম যে এ ক্রস বি এটা করলে ফাইনালি দেখো লাস্টে লাইন নেয়, লাস্টের লাইনে জিনিসটা কিরকম আসছিল, লাস্টের লাইনে জিনিসটা এই যেরকম আসছিল। এবং তোমাদের এটাও বলছিলাম যে এটা মনে রাখার একটা ট্রিক আছে, এটা আমি নেক্সট দিন দেখাবো। তো আজকে আমি এখান থেকে শুরু করব, তার আগে আসলে তোমাদের বাকি জিনিসগুলো একটু ওভারভিউ দেওয়া। যে এই ফাইনাল লাইনটা একটু খেয়াল করো, ফাইনাল লাইনটা কি আসছিল, ফাইনাল লাইনটা আসছিল এরকম যে এটা আসছিল আই, এর সাথে ছিল তোমার এ ওয়াই এ জেড, এ ওয়াই বি জেড, সরি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তারপরে প্লাস জে, তারপরে এটা ছিল তোমার এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে, এটার সাথে ছিল এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এরকম ছিল। এখন তোমাদের বলছিলাম যে এই জিনিসটা সাধারণত এভাবে কেউ মানে মনে রাখে না, এটা মনে রাখার একটা ট্রিক আছে, ট্রিকটা আজকে তোমাদের দেখাতে চাইছিলাম, কাজেই ওখান থেকে শুরু করি আজকে আমি। এ পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে যে আমি এ পর্যন্ত যে কটা জিনিস দেখাইছিলাম? মানে অনেক কিছু দেখাইছি আসলে, তোমাদের পড়াটা এত গ্যাপ পড়ে যায় আমি আসলে নিজেও বুঝতেছি তোমাদের মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন থাকলে পড়তে পারো, যে ক্রস প্রোডাক্টের এই ফর্মটা কেন আসলো বা ক্রস প্রোডাক্টের এটা কেন। আমার মনে হয় তোমাদের দিকটা বুঝতে একটু সমস্যা হইতে পারে, বাকি জিনিসপাতিগুলা আশা করি সমস্যা হবে না। কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? যে আমরা এই পর্যন্ত কতদিন আসছিলাম যে এই এ ক্রস বি কে আসলে এভাবে লেখা যায়। কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা এখন এখানে তোমাদের বলছিলাম যে এই জিনিসটা একটু এভাবে আসলে সাধারণত কেউ মনে রাখে না, এটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা কিরকম তোমাদের একটু বলি। সেটা হচ্ছে দেখো আমার এখানে কি আছে, আমি করতে চাচ্ছি এ ক্রস বি, এ ক্রস বি মানে হচ্ছে এ এর এক্স উপাংশ, এ এর ওয়াই উপাংশ, এ এর জেড উপাংশ, এখানে আছে তোমার বি এর এক্স উপাংশ, বি এর ওয়াই উপাংশ, বি এর জেড উপাংশ। এটাকে একটা নির্ণায়ক দিয়ে লেখে, আমি এই যে এইভাবে লিখতে পারি, বাট এটা আসলে মানে জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় মনে রাখা, এই কারণে অনেকে যেটা করে এই জিনিসটাকে এভাবে লেখে যে আমরা একটা নির্ণায়ক লিখি। নির্ণায়কটা কিরকম, তোমার এরকম একটা নির্ণায়ক মানে হচ্ছে তোমার এরকম একটা বক্স দিলাম, বক্স দিয়ে এখানে হচ্ছে তোমার আই জে কে, এটা একটু মনে রাখবা, এই ফর্মটা একটু মনে রাখবা যে আই জে কে। আর তারপরে দেখো আমি এ ক্রস বি যেহেতু করতেছি তাহলে এ এর সহগগুলো এখানে লিখে দাও, এর এক্স এরটা এর এর আই বরাবর যেটা সেটা এ এই এ আই এর সাথে এই আই, এর ওয়াই, তারপরে এ এর জেড, তারপর হচ্ছে তোমার বি এর এক্স, বি এর ওয়াই, বি এর জেড। এটা হচ্ছে তোমার একটা শর্ট মানে কি বলে ক্রস প্রোডাক্ট বের করার নিয়ম। তার মানে আমরা এইভাবে মনে রাখতে পারি, এই বড় টার্মটা মনে রাখতে পারো, অথবা তুমি তুমি সংক্ষেপে জিনিসটা এইভাবে মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে যে তোমাদের এই নির্ণয়টা তো তোমাকে ভাঙাইতে হবে, আলটিমেটলি তুমি তো আসলে এইভাবে রেখে দিলে কাজ হবে না। আমি এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম এ এর ভ্যালু হচ্ছে ধরো 2i প্লাস 3j মাইনাস কে, তারপরে ধরো বি এর ভ্যালু হচ্ছে ধরো তোমার 3i প্লাস 4j প্লাস 5k। এখন তোমাকে যদি বলা হয় এ ক্রস বি বের করতে, তাহলে তুমি যেটা করবা এই নির্ণায়কটা বের করবা, এখানে নির্ণায়ক মানে হচ্ছে এরকম একটা বড় দাগ দিয়ে উপরে আই জে কে। এইবারে এই এক্স এই এর আই গুলা কোথায়, এর আই জে কে এভাবে লেখো, এর আই এ আই এর নিচে আই, আই এর নিচে আই লেখো, জে এর নিচে জে, কে এর নিচে কে, এখানে কে আছে -1, তারপরে এখানে দেখো এটা হচ্ছে তোমার আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে। এই নোটেশনটা কি বুঝছো যে নোটেশনটা কিভাবে লিখবা? মানে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট করার সময় যেমন ইজিলি করা গেছিল, এই জিনিসটা একটু একটু ট্রিকি। এটা তোমাকে যেটা করতে হয় এভাবে একটা নির্ণায়ক সেট আপ করে নিতে হয়, নির্ণায়ক সেট আপ করে নিলে তারপর এটাকে ভাঙালে যেটা হবে সেটাই তোমার আসলে ক্রস প্রোডাক্টের আনসার। এটা কি বুঝছো? এখন কথা হচ্ছে তোমাদের নির্ণায়ক ভাঙানোটা তোমরা আসলে জানো না, এটা আসলে তোমাদের একটু বলে দেয়। সেটা হচ্ছে তোমাদের আসলে নির্ণায়ক ভাঙানো জানো না কথাটা ঠিক না, তোমরা এই টাইপের 2x2 নির্ণায়ক ভাঙাতে পারো, যেমন 2 3 4 5। এটা যদি তোমাকে কেউ দেয় তাহলে তুমি সেটা ভাঙাতে শিখছিলেন, তোমরা আসলে 9 এটা পড়ছিলা যে এটা যদি 2x2 নির্ণায়ক, কারণ কি এটা হচ্ছে তোমার দুইটা রো আছে, মানে রো কয়টা, এখানে তোমার রো হচ্ছে দুইটা,
আর কলাম হচ্ছে 2টা। এই জন্য এটাকে আসলে বলা হয় 2x2 বা 2x2 নির্ণায়ক। এটা তোমরা ভাই একটা ভাঙানো আসলে। কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই ওই যে ম্যাথে যে এরকম একটা দেখাইছিলেন ভাই, ওইটা কি আর এটা কি একই? হ্যাঁ হ্যাঁ, ওটা আর এটা একই। কাজেই তোমরা যদি ওই মেথডটাকে বুঝে থাকো তাহলে এটা আর এটা সেম। এই জন্য আসলে তোমাদের বলতেছিলাম যে নির্ণায়ক জিনিসটা খুবই কাজের, এটা তোমার অনেক জায়গায় কাজে লাগে, এই কারণে আসলে এটা আর ওটা সেম। এখন 2x2 নির্ণায়কটা তোমরা ভাঙাইতে অলরেডি পারো, সেটা হচ্ছে এটা ভাঙাইতে হয় কিভাবে, ডান কর্ণ আগে গুণ করতে হয়, ডান কোণা, ডান কোণা মাইনাস বাম কোণা, এটা তোমরা অলরেডি জানার কথা। ডান কোণা মাইনাস বাম কোণা, তাহলে ডান কোণা করো, ডান কোণা গুণ করলে কত আসবে 2 গুণ 5, আর বাম কোণা গুণ করলে আসবে 4 গুণ 3। এটা বিয়োগ করে দিলে তোমার 2x2 নির্ণায়ক ভাঙানো হয়ে গেল। এটা হচ্ছে তোমার 2x2 ভাঙানোর সিস্টেম। বাট এখানে খেয়াল করো, এটা কিন্তু 2x2 না। আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে তোমার 3x3, কারণ তোমার রো কয়টা, তোমার রো আছে 3টা, রো 1, রো 2, রো 3, 3টা, আর এখানে কলাম 1, এটা হচ্ছে তোমার কলাম 2, আর এটা হচ্ছে তোমার কলাম 3। ঠিক আছে। এখন রো কলাম যেহেতু 3টা, এই কারণে তোমার এটা ডাইরেক্টলি ভাঙানো যায় না। এটা ভাঙানোর সিস্টেম হচ্ছে, একটু মনে রাখো, এটা একটু ভালো করে খেয়াল করো। এটা তোমাদের নির্ণায়ক চ্যাপ্টার পড়ানোর সময় আরেকবার দেখানো হবে আশা করা যায়, যদি দেখা আমি পড়াই। এখন কথা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করো যে এটা ভাঙানোর সিস্টেমটা খুব ইজি। সিস্টেমটা হচ্ছে তোমার এই যে কোনো একটা রো বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর ভাঙাইতে হয়। আমরা সাধারণত ভেক্টর ভাঙানোর সময় রো বরাবর ভাঙাইতেই বেশি পছন্দ করি। তুমি ফার্স্ট রো বরাবর ভাঙাইতে চেষ্টা করো, ফার্স্ট রো বরাবর ভাঙাবা। এখন ভাঙানোর সিস্টেমটা হচ্ছে, দেখো তুমি ফার্স্ট রো বরাবর যদি তুমি যাও তাহলে ফার্স্টে কে আছে, আই আছে না। একটু খেয়াল করো, আমি ফার্স্ট রো বরাবর ভাঙাবো। ফার্স্ট রো বরাবর ভাঙালে প্রথমে কোন উপাদানটা পাচ্ছি, আই পাচ্ছি। প্রথমে পাচ্ছি আই, এই যে প্রথমে এই আই কে পাচ্ছি। আই কে পেলে ফার্স্টে আই লেখো, পরে পাচ্ছ জে কে, তাহলে এইখানে মাইনাস জে লিখবা। মাইনাসটা কারণ হচ্ছে তোমার এই জিনিসটা একটা চিহ্ন আছে, এই জিনিসটা প্লাস মাইনাস প্লাস এরকম করে যায়। তারপরে লাস্টে পাচ্ছ কে কে, এই জন্য তুমি আসলে প্লাস কে লিখবা। এটা হচ্ছে প্রথম কাজ। এখন আমি বুঝতে পারছি এখানে একটা ফাঁকা দিচ্ছি, তার মানে ভিতরে কিছু একটা লেখা লাগবে। ভিতরে যেটা লেখা লাগবে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, যে আমি যখন আই ভাঙাবো, এই আই নিছি, এই আই কে যখন নিছি তখন আই এর রো আর আই এর কলাম এটা বাদ দিয়ে দেবো। আর এই আই এর রো আর আই এর কলাম বাদ দিয়ে দিলে এখানে তোমার একটা 4টা সংখ্যা থাকে। এই 4টা সংখ্যাকে তুমি একটা 2x2 নির্ণায়কে এখানে লিখে দিবা। তার মানে এটা হচ্ছে তোমার 3 - 1 4 5। এটা হচ্ছে তোমার একটা অংশ ভাঙানো হইলো। এবার তুমি যখন এটা ভাঙায় ফেলছো, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জে কে এরকম ভাঙাইতে হবে। সো এখানে বাকিটা একই রকম। তুমি এবার খেয়াল করো, তোমাদের এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে এই যে জেটাকে মাইনাসে নিবা, আর ফার্স্ট হচ্ছে প্লাস আই, পর হচ্ছে মাইনাস জে, তারপরে লাস্টে আবার প্লাস কে। এইবারে তোমার এই জেটা যখন ভাঙাবা, জে এর রো আর জে এর কলামটা বাদ। এখন কলাম যদি তুমি বাদ দাও তাহলে এখানে তোমার 4টা সংখ্যা থাকে। এই 4টা সংখ্যা নিয়ে যেটা হবে সেটা একটা তুমি ম্যাট্রিক্সে লিখে দেবে, সেটা একটা নির্ণায়কে লিখে দেবে। এটা হচ্ছে তোমার 2 - 1 3 5 গেল। তারপর সিমিলারলি তুমি যখন এটা এরপরে তুমি কি করবা, জেড কে ভাঙাবা একইভাবে। তো জেড কে যদি ভাঙাও তাহলে আবার আগের মতো, তাহলে জেড কে জেড মানে হচ্ছে তোমার কে কে ভাঙাবা। এই কে কে ভাঙানো হচ্ছে কে এর রো আর কে এর কলাম বাদ, কে এর কলামকে বাদ দিলে এটা 3 ছিল। তাহলে এখানে তুমি যেটা করবা যে এখানে কে এটা এখানে লিখে দিবা, কে এটা হচ্ছে তোমার 2 3, এটা হচ্ছে 3 4। এটা কি বুঝছো আমরা কিভাবে ভাঙাইলাম জিনিসটা? So, আমি আরেকবার দেখাই। ধরো তোমাকে বলা হয়েছে যে এ ক্রস বি বের করতে, তাহলে এখন তোমাকে এটা মনে রাখতে হবে যে এ এর ভ্যালুটা কি। এ এর ভ্যালুটা ধরো মনে করো আমি হয়ে লিখি যে আই প্লাস 2 জে প্লাস 3 কে এরকম। আর ধরো বিটা হচ্ছে এরকম, যে ধরো 4 আই প্লাস 5 জে প্লাস 6 কে ধরো, তোমাদের বোঝার সুবিধার জন্য লিখি। এটা ভাঙানোর সিস্টেম হচ্ছে মানে ক্রস প্রোডাক্টের সিস্টেম হচ্ছে, তুমি একটা নির্ণায়ক নিবা। নির্ণায়ক নিয়ে প্রথম সারিটা হচ্ছে আই জে কে, দ্বিতীয় সারিটা হচ্ছে আমি যদি এ ক্রস বি করতে সেই জন্য এ এর আই জে কে গুলো এখানে রাখবো। আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে, তারপর এখানে বি এর আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে। এবার এই জিনিসটা তোমার ভাঙাইতে হবে। কারণ ভাঙানোর সিস্টেম কি, এটা ভাঙানোর সিস্টেম হচ্ছে তুমি ফার্স্টে এই যে এই রো বরাবর ভাঙাবা। এই রো বরাবর ভাঙাইলে প্রথমে পাচ্ছ কাকে, প্রথমে তুমি আই কে পাচ্ছ। প্রথমে আই কে পাওয়া মানে হচ্ছে তুমি এখানে আই নিবা। আই নেওয়ার পরে কি করবা, আয়ের যে রোটা, আয়ের রোটা আর আয়ের কলমটা বাদ দিও। আয়ের আর আয়ের কলম বাদ দিলে তোমার আসলে এই যে 4 4/4 এই জিনিসটা থেকে যাবে। এই জিনিসটা থাকলে তুমি যেটা করবে এখানে তোমার আসবে 2 3 5 6, এটা একটা নির্ণায়ক। তারপর মাইনাস জে, এটা মনে রাখতে হবে তোমার, এই মাইনাসটা ইম্পর্টেন্ট, এখানে মাইনাস হবে, এটা নেগেটিভটা ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে। তোমার এটা মনে রাখতে এভাবে করতে পারো যে প্লাস আই মাইনাস জে। তোমার মাইনাস জে যখন নিবা তখন আবার একইভাবে তুমি যখন মাইনাস জে নিবা তাহলে মাইনাস জে এর রো আর জে এর কলাম বাদ, তাহলে তোমার এই যে এই 4টা সংখ্যা থাকবে।
এই চারটা সংখ্যা থাকা মানে হচ্ছে তোমার এরকম, এখানে একটা হবে তোমার 1 3 4 6, তারপরে প্লাস কে লাস্টে, তারপরে প্লাস কে যদি করো তাহলে এই রো আর এই কলাম বাদ, এই রো আর এই কলাম বাদ দিলে তোমার আসবে 1 2 4 5। এটা কি বুঝছো? তারপরে বাকিটা আসলে তোমরা ভাঙাইতে পারবা, কারণ 2/2 তোমরা ভাঙাইতে শিখছো। তাহলে এটা ভাঙাইলে কি হবে, তোমার আই এর সাথে আসবে এই কোনাকুনি আর এই কোনাকুনি বিয়োগ গুণ করো, মানে ডান কোনা গুণ বাম কোনা। ডান কোনা হচ্ছে তোমার 12 মাইনাস 15, তারপরে মাইনাস জে ইন্টু এই ডান কোনা গুণ করলে 6 কে 6 মাইনাস 12, তারপরে এখানে প্লাস কে, এটা আসবে তোমার 5 একে 5 4 দুগুণে 8, তাহলে এটা আসবে তোমার 5 মাইনাস 8। এটা কি বুঝছো সবাই? এটা একটু ট্রিকি মানলাম, কিন্তু একটু মনে রাখতে হবে জিনিসটা। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, একটু খেয়াল করো যে আমরা এই যে এখানে একটু চেক করি যে আসলে আমি যদি এভাবে করি তাহলে আসলে মিলতেছে কিনা জিনিসটা, কারণ আমরা তোমাদের বলছিলাম যে এইটাই, এটাকে আসলে সংক্ষেপে আমরা এভাবে মনে রাখছিলাম। তাহলে এই জিনিসটা করে দেখতে পারো তোমরা। করে দেখবো কিভাবে, যে আমি এই বরাবর ভাঙাবো, এই বরাবর ভাঙালে ফার্স্টে নিব আই কে, ফার্স্টে আই নাও। আই নিলে আয়ের রো আর আয়ের এই কলমটা বাদ, এই কলমটা বাদ দিলে এখানে থাকতেছে তোমার, এখানে দেখবা এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড থাকবে। তারপর হচ্ছে প্লাস আই মাইনাস জে নাও। মাইনাস জে নিলে তোমার এই রো আর এই যে মাঝখানের কলমটা বাদ, এই মাঝখানের কলমটা বাদ দিলে তোমার এখানে থাকবে তোমার এ এক্স এ জেড, তারপর এখানে থাকবে বি এক্স বি জেড, তারপর হচ্ছে লাস্টে থাকবে এরকম, লাস্টে থাকবে তোমার প্লাস কে করলে, আচ্ছা প্লাস কে, তারপরে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে প্লাস কে, মানে কে এর রো আর কে এর কলমটা বাদ দিলে এটা থাকবে তোমার এ এক্স এ ওয়াই, তারপর হচ্ছে তোমার বি এক্স বি ওয়াই। এখন এটা যদি ভাঙায় দেখো, এটা ভাঙাইলে কি আসবে, আই এর সাথে কি থাকবে, ডান কোনা মাইনাস বাম কোনা। ডান কোনা মানে হচ্ছে তোমার এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তারপরে এখানে আই জে বের করে দেখো, জে বের করলে তোমার মাইনাস জে ইন্টু এই ডান কোনা মাইনাস বাম কোনা মানে হচ্ছে তোমার এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড বি এক্স এ জেড, তারপর নিচে আসবে তোমার প্লাস কে, কে এর সাথে আসবে তোমার ডান কোনা গুণ করো, ডান কোনা গুণ করা মানে হচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি জেড বি এক্স। এখন দেখো এটাই আসলে আসছে। এখন এখানে তোমার কাছে যেটা প্লাস লাগতেছে, তাহলে এখানে মাইনাস চিহ্নটা জাস্ট এই যে এখানে যে মাইনাসটা ছিল, মাইনাসটা ভিতরে ঢুকায় দেখলে দেখবা যে আগে যা মান যে মানটা আসলে সেটাই আসছে। কাজে এই দুইটা আসলে একই জিনিস। তো আমি ম্যাট্রিক্স নিয়ে, ম্যাট্রিক্স দিয়ে বের করা যে কথা, আমি আসলে এই এই যে বড় টার্মটা ছিল, এই বড় টার্মটাকে আসলে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা ম্যাট্রিক্স টার্মটা ব্যবহার করি। এটা কি বুঝতে পারছো তোমরা? ম্যাট্রিক্স ভাঙানোটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ম্যাট্রিক্স ভাঙানোটা যদি বুঝে থাকো তাহলে মোটামুটি আমাদের মানে ক্রস প্রোডাক্টের কাহিনী শেষ। এখন এই ক্রস প্রোডাক্টের কিছু অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা যদি দেখাইতে পারি তাহলে এই চ্যাপ্টারের বেসিক বড় সড়ো টার্মগুলো শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের হয়তো বা নেক্সট একদিন এটা রিফ্রেশের টাইপের প্রবলেম সলভিং দেখানো যেতে পারে, কিছু প্রবলেম দেখানো যেতে পারে। সো আমরা ক্রস প্রোডাক্টের কাটা প্রবলেমে চলে যাই। একটু খেয়াল করো, এখানে আমাকে বলা হয়েছে যে এ এর একটা ভ্যালু দেওয়া আছে, এ হচ্ছে আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, বি এর ভ্যালু দেওয়া আছে এম আই প্লাস সিক্স জে মাইনাস টেন কে, আর তোমাকে জিজ্ঞেস করছে এম এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। প্রশ্ন একটু বুঝো, আমাকে প্রশ্ন বলছে এ এর ভ্যালু হচ্ছে আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, তারপরে বি বলা ছিল, বি বলা আছে তোমার এম আই প্লাস সিক্স জে মাইনাস টেন কে। ঠিক আছে, এখন তোমাকে জিজ্ঞেস করছে যে এম, এই যে এখানে অজানাটাকে, আমার এখানে অজানা হচ্ছে যে এম, এমটা তো আমি জানি না। এখন তোমাকে বলছে যে এম এর মান কত নিলে এই এ আর বি সমান্তরাল হবে, মানে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর হবে। ঠিক আছে, এটা তোমাকে জিজ্ঞেস করছে। এখন এটা যদি তোমাদের মনে থেকে থাকে, আমি একটু আগেই তোমাদের বললাম যে এই যে এইখানে বলতেছিলাম, কই বলতেছিলাম, এখানে এই যে বলতেছিলাম যে এ ক্রস বি সমান যদি জিরো হয় তাহলে এই ভেক্টর দুটো আসলে সমান্তরাল। তার মানে আমরা এই প্রবলেমটা সলভ করবো কিভাবে, খুব ইজি কাজ। তার মানে তুমি যেটা করবে, আমার যদি তুমি এখানে বলতে পারো যে এ ও সরি এ মানে বড় হাতের ছিল, আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলতে পারো যে এ ক্রস বি সমান জিরো হলে তারা সমান্তরাল। এটা এই কথাটা লিখে তারপরে জাস্ট এ ক্রস বি বের করবা। এখন এ ক্রস বি কিভাবে বের করবা, তোমাদের একটু আগে দেখাইছিলাম। এ ক্রস বি বের করার সিস্টেম হচ্ছে তুমি কি করবা, এ ক্রস বি, এটা বের করার সিস্টেম হচ্ছে এরকম একটা নির্ণায়ক লিখবা। নির্ণায়কের ফার্স্ট সারি হবে আই জে কে, আর এখানে যদি আমি এ এর সাথে বি কে ক্রস করতেছি তাহলে এ এর আই গুলা, আর এই এটাকে এইভাবে লেখো, এর আই এর নিচে আই, আই এর নিচে আই হচ্ছে তোমার ওয়ান, জে হচ্ছে তোমার মাইনাস থ্রি, কে হচ্ছে ফাইভ, তারপরে বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে এখানে আসবে তোমার এম,
এখানে আসবে +6 আর এখানে আসবে -10, এটাই না? এটাই ছিল আমার ক্রস প্রোডাক্টের সিস্টেমটা। এটা কি বুঝছো সবাই? তাহলে এখান থেকে তুমি যেটা করবা যে তুমি বলবা যে আচ্ছা এই তাহলে ক্রস প্রোডাক্টটা বের করে ফেলি, এই ক্রস প্রোডাক্ট একটু কষ্ট করে বের করে ফেলো তো তাড়াতাড়ি। তো বের করলে কি আসবে? তোমাদের বলছে যে ফার্স্ট রো বরাবর ভাঙাবা, রো বরাবর ভাঙাইলে এটা যখন ফার্স্টে নিবা আই নেওয়া মানে হচ্ছে আমি এখানে আই নিব, আই নিয়ে এটা বাদ, এই রো আর এই কলাম বাদ দিলে এখানে তোমার আসবে -3 5, এখানে আসবে 6 -10, তারপরে এইটা ইম্পর্টেন্ট ছিল তোমাদের বলছিলাম -j হবে, এখানে -j দিলে তোমার এই রো আর এই যে এই কলামটা বাদ, এই কলামটা বাদ দিলে দেখো কি আসে, এই কলামটা বাদ দিলে আসছে তোমার 1 5 m -10 এটা, তারপর লাস্টে আসবে প্লাস কে যদি নেই তাহলে এই যে এই রো আর এই কলামটা বাদ যাবে, এই লাস্ট কলাম যদি বাদ দেই তাহলে আসবে তোমার 1 -3, এখানে আসবে m6। এটা তো বুঝছো রাইট? এখন এই ক্যালকুলেশনটা করে ফেলো তাড়াতাড়ি করে। এই ক্যালকুলেশনটা করলে কি আসে দেখো তো তাড়াতাড়ি। একটু করো সবাই। তাহলে দেখো ফাইনালি a ক্রস b কত আসছে সবার? এটা তোমার i এর সাথে 0, তার মানে এটা আসবে তোমার ব্যাক যে করতেছি। এর সাথে আসবে 10 + 5m, তাহলে এটা আসবে k এর সাথে আসবে 6 + 3m। দেখো এটা আসছে কিনা। জি ভাই, ভাই এটা যোগ করে দিব না ভাই? আর না, যোগ করা লাগবে, যোগ করতে পারবে না তো তুমি, মানে এখানে যে আছে না, এই যে এখানে জে আর কে তো তুমি যোগ করতে পারবে না, তুমি এইভাবে রেখে দিবা। আচ্ছা জি। এখন এটা ভাঙানোর দরকার নেই, একটু কাহিনী আছে তো, মানে ভাঙানো বলতে আমি এই যে তুমি যদি এটা ভাঙিয়ে দিতে চাও তাহলে ভাঙিয়ে দিও না, মানে এটা ভাঙিয়ে হয়ে লেখার দরকার নেই যে 10j + 5mj এরকম লেখার দরকার নেই। লেখার দরকার নেই কেন একটু পরে বলতেছি। এখন খেয়াল করো, আমাকে বলা হয়েছে যে এই দুটো সমান্তরাল হইলে তাহলে কি করতে বলছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটু আলাদা করি আমি, এটা সাথে মিশে গেছে। আচ্ছা এখন তোমাকে বলা হয়েছে যে যদি a ক্রস b সমান্তরাল হয়, তার মানে এখন বলো, তোমাদের বলছিলাম যে a ক্রস b সমান যদি 0 হয় তাহলে তারা সমান্তরাল। তাহলে এখন এই কথাটা মানে কি, যে আমি দেখো a ক্রস b এর ভ্যালু আমি বের করছি এই জিনিসটা, বাট এটা সমান হইতে হবে আসলে 0, তাই না? কারণ আমি আসলে একটু বলতে পারি যে যে সাথে আসবে তোমার 10 + 5m প্লাস কে, এটার সাথে আসবে তোমার 6 + 3m, এই ভ্যালুটা হচ্ছে 0 ভেক্টর। এখন বলো 0 ভেক্টর হওয়া মানে কি? 0 ভেক্টর হওয়া মানে এই না, দেখো তো আমি 0 ভেক্টর মানে এটা বলতে পারি না যে এর সব কিছুই 0 হবে, এর কম্পোনেন্টগুলো প্রত্যেকটা 0 হবে, মানে 0 ভেক্টর মানে এই না, দেখো তো যে আমি i এর সাথেও 0 থাকবে, মানে এরকম 0i, তারপরে +0j +0k, তাছাড়া তো 0 ভেক্টর হওয়া সম্ভব না, তাই না? এটা কি বুঝছো? এখন এই ভেক্টরটা যদি 0 হইতে হয় তার মানে তোমার j এর সাথেও 0 থাকতে হবে, এটাও 0 হইতে হবে, এই k এর সাথে যা থাকলে সেটাও 0 হইতে হবে। তার মানে এখান থেকে বলতে পারি সুতরাং 10 + 5m সমান 0 হইতে পারে, অথবা 6 + 3m এটা সমান আসলে 0 হইতে হবে। তুমি দুইটা থেকে করে দেখো, তোমার অ্যাকচুয়ালি দুইটা থেকে না করে যে কোনো একটা থেকে করলেও হয়। তাহলে এখানে তোমার 5m এর ভ্যালু হচ্ছে -10, মানে এখান থেকে আমি m এর ভ্যালু পাচ্ছি -2, আর এখান থেকে দেখো 3m এর ভ্যালু হচ্ছে -6, সুতরাং এখান থেকে m এর ভ্যালু পাচ্ছি -2। কাজেই এটা হইতে হবে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে তোমাদের কাছে মনে হইতে পারে যে আমি এখানে অথবা দিছি, মানে হচ্ছে এখানে যদি দুইটা দুই রকম আসতো তাহলে আসলে দুইটা আনসার লিখতাম, ব্যাপারটা কিন্তু তা না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুইটাই সত্য হইতে হবে, মানে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা যদি 0 ভেক্টর হইতে হয় তাহলে এটা সমানও 0 হইতে হবে, সাথে এটা সমানও 0 হইতে হবে। কাজেই তোমার যদি এখান থেকে ধরো আসলো m এর মান 3 আর এখান থেকে m এর মান আসছে 4, তার মানে তুমি বলবে যে আচ্ছা m এর কোনো মান সম্ভব না, কারণ m এর মান তুমি একবার 3 বসালে এই অংশটা 0 হবে, আর 4 বসালে এই অংশটা 0 হবে, বাট দুইটা একই সাথে একই মানের জন্য 0 হচ্ছে না, তাহলে কিন্তু তোমার হবে না। এটা কি বুঝছো? মানে তোমার যদি দুইটা মান সেম আসে তাহলে তুমি বলতে পারবা যে m এর মান হচ্ছে এত।
মানে যেহেতু দুইটা এম সমান, এম আসলে সমান -2 দিলে দুইটাই 0 আসতেছে, দুইটাই ইকুয়াল টু 0, তাই এটা নেওয়া যাবে। এটা কি বুঝছো? কারণ দেখো খেয়াল করো, তোমার যদি এরকম হইতো, তোমাকে যদি বলা হইতো যে এম এর মান যদি আমি -1 নেই তাহলে এটা 0 হচ্ছে, আর এম এর মান যদি 2 নেই তাহলে এটা 0 হচ্ছে, তাহলে তো হবে না। কারণ তুমি দেখো -1 নিলে এটা 0 হবে, বাট -1 নিলে তো শুধু এই জিনিসটা 0 থাকবে না, তাহলে তো পুরোটা মিলে আসলে 0 ভেক্টর হবে না। এটা কি বুঝছো? মানে দুইটার জন্য এম এর ভ্যালু সেম আসতে হবে। যদি এম এর ভ্যালু সেম আসে তাহলে বলবা যে আচ্ছা এম এর মান আছে, আর যদি এম এর ভ্যালু সেম না আসে তাহলে বুঝবে এম এর মান নাই। এটা কি সবার কাছে ক্লিয়ার? মানে এই যে দুইটা সাইড থেকে আমি হিসাব করে বের করছি যে এটা তুমি এই জে এর সহগটা, মানে জে এর সহগ শূন্য ধরছো, এটার জন্য যে মান আসছে কে এর সহগ শূন্য ধরার জন্য আসলে এই মানটা সেম আসতে হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটাতে কারো কোনো প্রবলেম আছে? তাহলে অ্যান্সার শুধু -2 লিখবো না? হ্যাঁ, অ্যান্সার -2 লিখবা। এখন কি ক্যাচ আছে? ক্যাচটা হচ্ছে তোমার যদি দুইটা দুই রকম আসে তাহলে বলবা যে এম এর কোনো মান নাই, আর যদি দুইটা একই রকম আসে তাহলে তোমার আনসার হচ্ছে 2। এটা কি বুঝছো? আচ্ছা, মানে আমি জি বলতে ভাই। যাচ্ছি, দেখো তোমাকে এখানে কি ছিল, আমার এখানে ছিল কি যে ধরো জে এর সাথে কি ছিল, জে এর সাথে ছিল তোমার 10 প্লাস 5m, আর এখানে কে এর সাথে ছিল কি বলে 6 প্লাস 3m ইকুয়াল টু 0। এটা ছিল। এখন চিন্তা করো, আমি যদি তোমাকে বলি আচ্ছা এইটা 0 ভেক্টর হওয়া মানে হচ্ছে এই অংশটাও 0 প্লাস এই অংশটাও 0, মানে আমি এটা ছিল, এটা অথবা না লিখে এটাকে এভাবে লেখা উচিত, 5 প্লাস 10m ইকুয়াল টু 0 অ্যান্ড, এবং মানে এই দুইটাই 0 হইতে হবে, মানে এটা সমানও 0 এবং 6 প্লাস 3m এটা সমানও 0, তাই তো? তাহলে এখান থেকে তুমি এম এর মান আসছো কত? এম এর মান আসবে তোমার -2, এখান থেকে তোমার এম এর মান আসবে -2। কিন্তু ধরো এরকম না হয়, যদি এরকম আসতো যে এখান থেকে এম এর মান আসছে -2, এখান থেকে এম এর মান আসছে -3, তো এম এর মান তো একই সাথে -3 আর -2 হলে হবে না, কারণ দেখো -2 হলে এটা 0 আসবে আর -3 হলে এটা 0 আসবে, তাহলে তো নিতে পারবে না। এই কারণে দুটো এম এর মান যদি সেম হয় তাহলে তোমার আসলে আনসারটা নিতে পারবা, তাছাড়া তোমার এখানে কোনো আনসার নাই। এটা কি বুঝছো? জি মানে ভাই। জি ভাই, উচিত বুঝছি। উচিত হচ্ছে দুইটাই টেস্ট করে নেওয়া। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। তাহলে তোমাকে যদি বলা হয়, আমি আবার একটু ক্লিয়ার করি, তোমাকে যদি বলা হয় দেখো যে এ ভেক্টরটা দেওয়া আছে aXi প্লাস ayj প্লাস azk, আর একটা ভেক্টর আছে বি, বি হচ্ছে তোমার bxi প্লাস byj প্লাস bzk। তোমাকে জিজ্ঞেস করলো যে এ আর বি যদি সমান্তরাল হয় তাহলে কি হবে। তোমাদের বলতেছিলাম যে এ আর বি সমান্তরাল হলে a ক্রস বি এটা সমান আসবে 0, তাই তো? এখন তোমাদের a ক্রস বি সমান 0 মানে কি? এই 0 সমান আমি বলতে পারি a ক্রস বি বের করার ফর্মুলা আমরা এটা শিখে আসছিলাম, সেটা কি ছিল? i j k, এটা। তারপর এখান থেকে তুমি করতে পারো, এটা হচ্ছে তোমার ax ay az, তারপর হচ্ছে তোমার bx by bz, তাই তো? এখন মজার ব্যাপার হচ্ছে আমরা এইভাবেও করতে পারি, আবার একটা কাজ করতে পারো তোমরা একটু, মানে তোমাদের বাসা কাজ থাকবে, আমরা এখন করবো না। তুমি খেয়াল করে দেখবা যে এটা যদি তুমি ভাঙাও, তোমার যে একটু আগে যে আমরা শিখে আসলাম না, কই গেল এই ক্রস প্রোডাক্ট ভাঙানো, দেখে আসলাম না পুরোটা, কোথায় গেল? কোথায় আছি? এইখানে, এখানে যে দেখে আসলাম, এইটা থেকে তুমি আসলে একটা কথা বলতে পারো যে আমি এই কথাটাও বলতে পারি যে এ এক্স আর বি আর সমান্তরাল হলে এই জিনিসটা সমান 0 হবে, এটা কথা যে কথা। আবার এখান থেকে এই সমান 0 ধরে তুমি দেখবা যে এটা সমান আসবে, মানে এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড, এটা আসবে। তার মানে তোমরা যদি মানে অবজেক্টিভের জন্য শর্টকাটে মনে রাখতে চাও বা শর্টকাট কিছু একটা করতে চাও, তাহলে তুমি চাইলে এটা দেখতে পারো, মানে তোমাকে এটা প্রমাণ করতে হবে, মানে এটা তুমি ভাঙালে দেখতে পারবে এটা সমান, ভাঙায় সমান 0 ধরবা, ধরে দেখবা যে এই কথাটা আসবে। তার মানে তোমাদের যদি ধরো এমনি যদি তোমাদের যদি রিটার্নের প্রশ্ন আসে যে যদি এম এর মান কত হইলে, যেমন আগের প্রশ্নটা করলাম, দেখো মানে আগের প্রশ্নে কি করলাম যে এম এর মান কত হইলে হবে, তাহলে তুমি আসলে এইভাবে করে নির্ণয় করে দেখাই দিবা যে এম এর মান আসলে এত হবে। আর তুমি যদি শর্টকাটে মনে রাখতে চাও, এটা শর্টকাটে এইভাবে মনে রাখা যায় যে ax বাই by ax বাই bx ay বাই by আর az বাই bz সমান যদি সমান হয় তাহলে আসলে এই ভেক্টরটা সমান্তরাল হবে। ঠিক আছে? এটা কি বুঝছো? মানে এটা হচ্ছে শর্টকাট, কাইন্ড অফ শর্টকাট, মানে শর্টকাট না, আবার তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো ডাইরেক্ট, কিন্তু মানে অনেক টিচার পছন্দ করে না, অনেক টিচার পছন্দ ভাবে, মানে অনেক টিচার বলেন তোমার আসলে দেখাই দিবে এটা। ঠিক আছে? মানে এটা তুমি চাইলে এটা করতে পারো যে এটা হইলে সমান্তরাল, এটাও ভ্যালিড, কারণ তোমরা আসলে এটা প্রমাণ করতে পারবে। তুমি বাসায় করে দেখো যে এটা সমান 0 ধরে দেখবা যে এটা ভাঙাও, ওই ভাঙাইলে আই এর সাথে একটা আসবে, জে এর সাথে একটা আসবে, কে এর সাথে আসবে, তারপর ওটা সমান 0 ধরলে দেখবা যে এই জিনিসটা সমান আসতেছে। এটা কি বুঝছো? তার মানে আমাদের দুটো ভেক্টর সমান্তরাল হয় তাহলে এই কথাটাও সত্য হবে, মানে এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই আর এ জেড বাই বি জেড এই অনুপাতটা আসলে সমান হবে। অনুপাতটা সমান হবে মানে হচ্ছে তারা এই দুটো ভেক্টর আসলে সমান্তরাল। এটা কি বুঝছো? জি ভাই, ক্লিয়ার।
আচ্ছা, এখন তোমাদের একটু আগে যেটা বললাম যে তোমার এই যে এই ম্যাথটা তুমি আসলে এইভাবে করতে পারো, যে তোমাদের জিজ্ঞেস করছে না যে এম এর মান কত হইলে এটা সমান্তরাল হবে, তাহলে এটা খুব এক লাইনে করা যায় কিভাবে। তোমাদের একটু আগে দেখাইলাম যে আচ্ছা এই প্রবলেমটা আমি অন্য একটা জায়গায় নিয়ে যাই দেখাই। তোমাদের বললাম যে এইটা চাইলে তুমি এভাবে করতে পারো যে আহ, নতুন যে শর্তটা শিখেছিলাম এটা কোথায় গেল, এখানে না এটা না এখানে। তো আমি তোমাদের বললাম যে এখানে ধরো তোমাকে বলা হয়েছে এরকম, এখন খেয়াল করো যে আচ্ছা সরি এটা থেকে আসলো এটা। আচ্ছা, এটা আমার বলার কারণ হচ্ছে কি তোমার এইটা অবজেক্টিভের সময় করা আসলে খুব টাফ, মানে কম সময়ের মধ্যে করতে হয়, তো এই কারণে তোমাদের দেখবা যে গ্যাঞ্জাম লেগে যাবে। সেটা খেয়াল করো, আমাকে বলা হয়েছে যে এই দুইটা ভেক্টর সমান্তরাল হলে এম এর মান কত। এখন তোমাদের একটু আগে বললাম যে তোমার যদি দুইটা ভেক্টর এ আর বি এই দুটো সমান্তরাল হয় তাহলে তুমি এটা বলতে পারবা যে এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। এটা যেহেতু বলতে পারবা তাহলে এখানে খেয়াল করো, এখানে এ এক্স এর এক্স কত, এ এর এক্স হচ্ছে তোমার 1, এখানে এ এর এক্স হচ্ছে এম, সরি বি এর এক্স হচ্ছে এম, এখানে এ এর ওয়াই হচ্ছে -3 আর বি এর ওয়াই হচ্ছে তোমার 6 ইকুয়াল টু এখানে তোমার এ এর এক্স হচ্ছে 5 আর এটা হচ্ছে -10, মানে এটা তোমার 5 বাই -10। তো তুমি যদি বলো যে জানি দুইটা ভেক্টর সমান্তরাল হলে এটা, তারপর তুমি এখান থেকে করো, দেখো এক লাইনে তোমার আনসার চলে আসবে। এখন তুমি যদি এই অংশটা নাও, এই অংশটা নিলে দেখো তোমার কি আসতেছে, এই অংশটা নিলে আসবে তোমার 1 বাই এম ইকুয়াল টু -3/6, মানে এখান থেকে তুমি বলতে পারো যে 1 বাই এম এর ভ্যালু হচ্ছে -1/2, মানে এখান থেকে তুমি ডাইরেক্ট বলতে পারো এম ইকুয়াল টু 2 -2। আবার তুমি এটা না নিয়ে যদি এই অংশটা নাও তাহলে তুমি দেখবা যে সেম কাহিনী, এম এর ভ্যালু আসবে -2। কাজেই তোমার আসলে এইভাবে করলে এক লাইনে হয়ে যায়, ঠিক আছে। আর তুমি যদি এরকম মানে ক্রস প্রোডাক্ট করে দেখাতে চাও তাও হবে, বাট তখন একটু বড় হবে। তাহলে তখন তোমাকে যেটা করতে হবে যে এ ক্রস বি সমান 0, ওই যে এ ক্রস বি সমান হচ্ছে আই জে কে, ওই ফর্মটা দেখায় করতে হবে। এটা কি বুঝছো? আর তুমি চাইলে এই ফর্ম এখানে ওইভাবে করতে পারো, সমস্যা নাই, কিন্তু সমস্যা মানে তোমাদের টিচারকে জিজ্ঞেস করবে আর কি, যে অনেক টিচার আসলে ওই যে এক লাইনে হয়ে যায় বলে আসলে এই পদ্ধতি পছন্দ করে না। তো এটা ভ্যালিড একটা পদ্ধতি, কারণ তুমি তো এটা প্রমাণ করতেছো। আমি তোমাদের একটু আগে দেখালাম যে তুমি আসলে এই যে এ ক্রস বি সমান 0 এটা ভাঙায় দেখাই প্রমাণ করতে পারবা, যে এখান থেকে তুমি আসলে দেখাতে পারো যে এটা সমান 0, এই এ এক্স বাই বি এক্স আর এ ওয়াই বাই বি এ ওয়াই বাই বি ওয়াই আর এ জেড বাই বি জেড সমান হওয়া মানেই হচ্ছে আসলে দুটো সমান্তরাল হওয়া। কাজে এটা একটা ভ্যালিড রিজন, কিন্তু তাও অনেকে পছন্দ করে না, বেশি শর্টকাট হয়ে যায়। এটা কি বুঝতে পারছো সবাই? পরীক্ষায় সময় কম থাকলে বা এটাই লিখবো কি করার। আমার কাছে মনে হয় এইটা করতেও খুব বেশি সময় লাগে না, ঠিক আছে, মানে এই যে গুণ করে করা এটা করতেও খুব বেশি সময় আসলে লাগার কথা না, ঠিক আছে। তবে একটু একটু বলতে পারি যে এটা একটু মনে রাখবা। এটা কেন মনে রাখবা, কারণ তোমাদের এই প্রবলেমগুলো অবজেক্টিভে প্রচুর দেয়, আর অবজেক্টিভে তোমার আসলে এই ক্রস প্রোডাক্ট করতে অনেক সময় লেগে যায়। তার চেয়ে এইভাবে করতে গেলে তোমার এক লাইনে হয়ে যাবে, এভাবে করতে গেলে তখন এক লাইনে হয়ে যাবে। অবজেক্টিভের জন্য খুবই 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 কার্যকর একটা জিনিস, ঠিক আছে। অবজেক্টিভের সময় তো তোমাকে আর বলবে না যে তুমি এভাবে করছো কেন, ঠিক আছে। কাজেই তোমার দুইটাই মনে রাখবা। তোমার আসলে দুইটা মনে রাখার কিছু না, একটাই জিনিস, মানে তোমার যদি দুইটা ভেক্টর এ আর বি সমান্তরাল হয় তাহলে এই কথাটা সত্য যে এ ক্রস বি সমান আসলে 0। তুমি এইখান থেকে তুমি বের করতে পারবা এম এর মান। আবার তুমি চাইলে ডাইরেক্ট ভাবে করতে পারবা যে এক্স বাই, আচ্ছা এইটা আমি বারবার উল্টা লিখি, এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। এটা হলেও আসলে সমান্তরাল হবে, ঠিক আছে। এই দুটা দুইটা আসলে একই কথা, মানে এইখান থেকে তুমি আসলে এই জিনিসটা প্রমাণ করতে পারবে। কাজেই এটা সমস্যা নেই, এটা একটা লেজিট জিনিস, ঠিক আছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আরেকটু সামনে আগাই। এটা আমরা আর দুইটা জিনিস দেখবো, আসলে আরেকটা জিনিসই দেখবো, দুইটা জিনিস দেখবো বেসিক্যালি, কিন্তু দুইটা আসলে একই রকম, কাজেই প্রবলেম নেই, ঠিক আছে। একটু খেয়াল করো, এটা খুব কঠিন কিছু না, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। যে আমাকে বলা হয়েছে পি একটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টরটা হচ্ছে তোমার 2i প্লাস 3j মাইনাস 4k, আর কিউ একটা ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টরটা হচ্ছে তোমার -2j প্লাস i প্লাস 3k, ঠিক আছে। এখন তোমাকে বলছে ভেক্টর দ্বয়ের যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে, একটা মনে রাখবা, উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, এখন এই যে প্রশ্নটা বুঝছো, মানে এভাবে বলতেছি যে ধরো তোমার পি কিউ একটা খাতার পাতা, এই খাতার পাতার মধ্যে তোমার দুইটা ভেক্টর আছে, একটা তল, এই খাতার পাতার তলের মধ্যে তোমার দুইটা ভেক্টর আছে, এটা হচ্ছে তোমার পি ভেক্টর আর এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর। এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে খাতা পাতার উলম্ব দিকে একটা একক ভেক্টর বের করো। এখন তোমাদের আমি এই পি ক্রস কিউ এর মান দিক বের করার সময় বলছিলাম, মনে আছে যে এটা খেয়াল করো একবারে প্রথমে,
যে পি ক্রস কিউ এর দিক কোন দিকে, এই যে তলের সাথে লম্ব বরাবর উপর দিকে না, উপর দিকে বা নিচের দিকে, যেদিকে হতে পারে, বাট একটুকু শিওর যে উলম্ব দিকে না, মানে এ ক্রস বি এর দিকটা কোন দিকে, যে এ বি তলের উপর লম্ব লম্ব দিক বরাবর, মানে আমি বলতে পারি যে পি ক্রস বি এর দিকটা হচ্ছে আসলে এ বি এর লম্ব দিকে, ঠিক আছে। সো আমার যেটা করতে বলছে, তোমার একক ভেক্টর বের করতে বলছে, কিন্তু একক ভেক্টর বের করতে গেলে তোমাদের মনে আছে আমি এটা বলছিলাম যে তোমার একটা একক ভেক্টর যদি এ হয়, এ ভেক্টরের দিকে একক ভেক্টর মানে কি, এ ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের নিজের মান, এটা হচ্ছে তোমার এ ভেক্টরের দিকে একক ভেক্টর। মানে এটাকে লিখতে হয় এভাবে যে এ ক্যাপ, এ ক্যাপ মানে হচ্ছে এ হেড, মানে হচ্ছে এ ক্যাপ বা এ হেড যেটাই বলো না কেন, এটা হচ্ছে তোমার এ হেড বলে। এ হেড মানে হচ্ছে এ ভেক্টরের দিকে একক ভেক্টর। মানে তোমার যদি একটা ভেক্টর থাকে এদিকে মানে এ এদিকে থাকে এবং এই ভেক্টরটার ভ্যালু যদি থাকে 5, তাহলে আমি এই দিক বরাবর একটা একক ভেক্টর মানে কি এমন একটা ভেক্টর বের করবো যেটা এই দিক বরাবর থাকবে এবং এটার মান হবে 1। এই এক বের করার উপায় হচ্ছে তোমার এই এ ভেক্টরটাকে তার নিজের মান দিয়ে ভাগ করে দেবো, 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা পাওয়া যাবে সেটা আসলে এই দিক বরাবর একটা একক ভেক্টর পাওয়া যাবে। কাজেই আমি যদি এখানে উলম্ব দিকে একটা একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমি একটা কাজ করবো, ফার্স্টে পি ক্রস কিউ বের করি। পি ক্রস কিউ কেন বের করবো, পি ক্রস কিউ বের করলে এর উলম্ব দিকে একটা ভেক্টর আমি পেয়ে গেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা মানে এটা কি বুঝছো সবাই, মানে পি ক্রস কিউ বের করা মানে হচ্ছে এই তলের সাথে উলম্ব দিকে একটা ভেক্টর আমি পেয়ে গেছি। এখন একক ভেক্টর বের করার জন্য কি করবা, এটাকে আসলে পি ক্রস কিউ এর মান দিয়ে ভাগ করে দিবা, তাহলে এটা আসলে তোমার উলম্ব দিকে একক ভেক্টর, এটাকে আমি এটা লিখতে পারি, ঠিক আছে। এটা কি বুঝছো সবাই, এই জিনিসটাকে সবাই স্যার। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে তোমাকে যদি যেহেতু বলছে উলম্ব দিকে, এখন উলম্ব দিকে উপরে নিচে কিছুই বলে না, কাজে উলম্ব দিকে উপরে হইতে পারে নিচেও হইতে পারে, কাজে এখানে তুমি একটা প্লাস মাইনাস দিয়ে বোঝাতে পারো যে উলম্ব দিকে তোমার দুইটা ভেক্টর আছে, একটা এই পি ক্রস কিউ এর দিকে আর একটা হচ্ছে পি ক্রস কিউ এর উল্টা দিকে। এখন প্লাস মাইনাস দেওয়ার মানে হচ্ছে তোমার এখানে আসলে দুইটা ভেক্টর পাওয়া যাবে, বাট তোমাকে একটা ভেক্টর বের করতে বলছে, কাজে তুমি যে কোনো একটা লিখলেই হবে, তুমি প্লাস মাইনাস যে কোনো একটা দিলেই হবে। বাট তোমাকে যদি বলা হয় উলম্ব দিকে একক ভেক্টর গুলো বের করো, একক ভেক্টর একটা না বলে তোমাকে যদি উলম্ব দিকে একক ভেক্টর গুলো বের করো, তখন তোমাকে এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। এটা কি বুঝছো, এই জিনিসটা একটু ভালো করে বুঝো যে আমার এখানে পি ক্রস কিউ হচ্ছে তোমার দুইটা ভেক্টর, এটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে তোমার কিউ। এখন পি ক্রস কিউ মানে হচ্ছে তোমার উলম্ব দিকে উপর দিকে হবে, কারণ এই কাছে তুমি তোমার ডান হস্ত নেম ইউজ করে দেখো যে তোমার ডান হাতের আঙুলগুলা স্ট্রেট করে সোজা করে এই বরাবর দাও, ডান হাতের আঙুলগুলো সোজা করে এই বরাবর দিলে হাতটা মুঠা করার চেষ্টা করো, মুঠা করলে দেখবো তোমার বৃদ্ধাঙ্গুল উপর দিকে থাকবে, তার মানে যে পি কিউ তলের উপর দিক উলম্ব বরাবর উপর দিকে হবে পি পি ক্রস কিউ এর দিক, এই কেসে, ঠিক আছে। এখন তোমাকে যদি উলম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে, তাহলে পি ক্রস কিউ বের করলে তোমার ভেক্টরটা বের হবে, আর একক ভেক্টর বের করার জন্য তোমার আসলে কি করতে হবে, এইটার মান দিয়ে ভাগ করে দিতে হবে, পি ক্রস কিউ এর ভ্যালুটা দিয়ে ভাগ করে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। এখন বাকিটা তোমরা বের করতে পারবা, কেন পারবা, কারণ হচ্ছে তোমাদের বলছিলাম যে পি ক্রস কিউ কিভাবে বের করতে হয় আর পি ক্রস কিউ এর মান কিভাবে বের করতে হয় সেটা তোমরা অলরেডি জানার কথা। কাজে এখানে তোমাদের বলছিলাম এই জিনিসটা একটা প্লাস মাইনাস দিতে পারো, কারণ তোমার পি ক্রস কিউ এদিকে হবে, কারণ তোমার নিচের দিকটা উলম্ব দিকে ভেক্টর হবে, বা যেহেতু একটা চাইছে যে কোনো একটা ভেক্টর লিখে হবে, তুমি চাইলে এখানে প্লাস মাইনাস দিয়ে দিতে পারো, সমস্যা নেই, বাট প্লাস মাইনাস দিলে হবে তোমার দুইটা ভেক্টর বের হবে, একটা না। এটা কি বুঝছো সবাই, এটা তোমরা একটু করে নিও, এটা কোনো ব্যাপার না, তুমি আসলে পি ক্রস কিউ বের করবা। পি ক্রস কিউ মানে হচ্ছে তোমার পি ক্রস কিউ বের করার সিস্টেম হচ্ছে তোমার যেভাবে দেখাই দিলাম, ওই নির্ণায়ক বের করে করবা আর একক ভেক্টর তো বের করতে পারবে। এটা কি ক্লিয়ার সবার কাছে, উলম্ব দিকে একক ভেক্টর ব্যাপারটা কি বুঝছো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে নেক্সট একটা প্রবলেমে যাই, লাস্ট প্রবলেম আজকের দিনের, কাজে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা যাওয়ার আগে একটা প্রবলেম দেখে আসি, এটা একটুই করি, ঠিক আছে। ধরো তোমাকে বললাম তোমার কাছে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। আচ্ছা, এখন এই যে এ আর বি ভেক্টর যেহেতু একটা বিন্দুতে ছেদ করছে ধরো ও বিন্দুতে, এই এদের দিয়ে একটা সামান্তরিক গঠন করা যায় না, একটু ভালো করে বুঝো। আমাকে বলে দেওয়া আছে ধরো এই যে সামান্তরিক ও এ বিসি, ও এ বিসির ও এ বরাবর একটা ভেক্টর আছে এ এবং ও বি বরাবর একটা ভেক্টর আছে বি। এখন এই দুটো ভেক্টর যদি আমাকে দিয়ে দেয়, ধরো তোমাকে বললাম এ ভেক্টর তোমাকে দিয়ে দিছে 3i প্লাস 4j প্লাস 5k, আর ধরো এইটা তোমার বি ভেক্টর দিয়ে দিছে 1 2 3, 1i প্লাস 2j প্লাস 3k। এখন তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা এই এবি এই জিনিসটার ক্ষেত্রফল বের করো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তাহলে কি করবা, আমার প্রশ্ন বুঝতে পারছি। মানে তোমার একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এই একটা আয়তক্ষেত্রের তোমার দুই বাহু বরাবর যে সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু বরাবর ভেক্টরগুলো দেওয়া আছে, মানে এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু বরাবর ভেক্টরগুলো দেওয়া আছে, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করবা।
আমার প্রশ্ন বুঝতে পারছি তোমাদের? কি প্রশ্ন করছি? কার কোনো আইডিয়া আছে কিভাবে করা যায়? সবাই কি প্রশ্নটা বুঝছো? হ্যাঁ, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা আবার বলি, একটু খেয়াল করো, তোমাকে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু মানে কি? পাশাপাশি বাহু। সন্নিহিত বাহু মানে হচ্ছে এই একটা বাহু, আর এটা সন্নিহিত বাহু হচ্ছে এই বাহুটা। এই দুইটা বাহুর যে ভেক্টরটা নির্দেশ করে সেই দুইটা ভেক্টর বলা আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। তোমাকে এই দুটো ভেক্টরের মান দেওয়া আছে যে এই ভেক্টর গুলাকে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক টাকা যায় সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। মানে এ ভেক্টর ও বি ভেক্টর কে সন্নিহিত ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। এবার বুঝছো ব্যাপারটা? এখন এই প্রবলেমটা আরেকভাবে আসে, সেটা হচ্ছে ধরো তোমার সামান্তরিক না বলে তোমাকে বললাম এ একটা ভেক্টর আছে এদিকে, বি একটা ভেক্টর আছে এদিকে, এদের নিয়ে এই ভেক্টর দুটো নিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায় না? দেখো তো, এই যে এই ত্রিভুজটা গঠন হইলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারে। কাছাকাছি, দুইটা আসলে খুব আলাদা না, একই রকম, মানে প্রবলেমটা সিমিলার, জাস্ট খালি তোমাকে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে। প্রশ্নটা কি বুঝছো? মানে সিচুয়েশনটা বুঝছো? তোমার এই দুইটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলা আছে এই দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু যদি ধরি, সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিকটা পাওয়া যায় সেই সামান্তরিকের ক্ষেত্রফল কত, আর সন্নিহিত বাহু ধরে যে ত্রিভুজটা পাওয়া যায় ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। এটা কি ক্লিয়ার সব আছে? প্রশ্নটা ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার হলে তখন সলিউশনে যাওয়া যাবে। জি ভাই, কোশ্চেন ক্লিয়ার। আচ্ছা এখন খেয়াল করো, কারো মাথায় কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা ত্রিভুজটা মনে হয় তোমার কাছে সোজা লাগতে পারে, ত্রিভুজটা দিয়ে শুরু করি। ধরো তোমার একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর সাথে একটা ভেক্টর আছে। মানে ধরো তোমাকে বললাম যে এই ত্রিভুজের এই বাহুটা বরাবর একটা ভেক্টর আছে এ, আর এই বাহু বরাবর একটা ভেক্টর আছে বি। এই দুটো ভেক্টর আমাকে দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ধরো ত্রিভুজটার নাম ধরো এবিসি দিলাম। আচ্ছা এবিসি মানে একটা দিই, এবিসি ভাবে দিই। তাহলে আমি তোমাকে বললাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। আচ্ছা একটু খেয়াল করো যে, আচ্ছা একটা কাজ করি, তোমরা তো পড়ছিলা যে এ ভেক্টরের মান মানে হচ্ছে তোমার এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এ ভেক্টরের মান। তার মানে আমি এই সিবি দৈর্ঘ্যটাকে বলতে পারি এ, কারণ এটা হচ্ছে এ ভেক্টরের মান, আর এই বি এ সি এর দৈর্ঘ্যটাকে বলতে পারি বি, কারণ এটা হচ্ছে বি ভেক্টরের মান। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি পড়ছিলে? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা পড়ছো না? তার মানে আমি একটা কাজ করি, এখান থেকে এই এ বাহুর উপরটা লম্বটা নিই, লম্বটা হচ্ছে ধরো এইচ। এবার খেয়াল করো, আমি বলতে পারি না দেখো তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে তোমার এই সিবি, আর উচ্চতা হচ্ছে তোমার এই এইচ, তাই তো? এখান থেকে আমি বলতে পারি হাফ সিবি মানে হচ্ছে এ আর এইচ। এটা তো ক্লিয়ার, রাইট? এখন একটু খেয়াল করো যে এই এ আর বি ভেক্টরের দুইটার মধ্যবর্তী কোণ মনে করো থিটা, ধরো। তাহলে একটা জিনিস চিন্তা করো, সাইন থিটা মানে কি দেখো তো, এটা হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা মানে কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে কোণের বিপরীত বাহুটাকে বলে লম্ব, তার মানে এটা হচ্ছে তোমার এইচ, বাই অতিভুজ হচ্ছে এটা, তার মানে বি। তার মানে এখান থেকে বলতে পারি এইচ সমান বলতে পারি না বি সাইন থিটা। এটা কি বুঝছো? তাহলে আমি এখানে বলতে পারি যে হাফ এ বি সাইন থিটা। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, এটা কি বুঝছো? জি ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল করো, এই এ বি সাইন থিটা জিনিসটা তোমরা আর কোথায় দেখছো বলো তো? এখানে তোমার দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তোমাদের একটু আগে দেখাইলাম না যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান মানে কি? ক্রস প্রোডাক্টের ভ্যালু, ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কত? এ বি সাইন থিটা। তার মানে এইটাকে আমি বলতে পারি না আসলে যে হাফ এ ক্রস বি, বাট এ ক্রস বি যেহেতু ভেক্টর আর ক্ষেত্রফলটা ভেক্টর হয় না, এই কারণে এই একটা ভ্যালু, এ ক্রস বি এর ভ্যালু বের করলে যেটা পাওয়া যাবে সেটা তোমার এ বি সাইন থিটা, আর এর সামনে একটা হাফ দিয়ে দিলে ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝছো? তার মানে ব্যাপারটা আমি আরেকবার বলি, তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এদিক বরাবর এ আর এদিক বরাবর ধরো বি।
আমি বললাম যে এই দুটো ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে যে ত্রিভুজটা পাওয়া যায়, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা কিভাবে? এ ক্রস বি নিবা, বাট এ ক্রস বি তো একটা ভেক্টর, আর ক্ষেত্রফলটা আসলে ভেক্টর হিসেবে চিন্তা করা যায়, কিন্তু আপাতত চিন্তা করতেছি না, ভেক্টর আমরা মানটা নিয়ে চিন্তা করব। ক্ষেত্রফলের মান হচ্ছে কত, এটা ভেক্টরটা যদি ভ্যালু দিয়ে দেই তাহলে এটা আসবে তোমার আসলে এ বি সাইন থেটা, আর তোমাদের একটু আগে দেখালাম এটা আসলে হয় হাফ এ বি সাইন থেটা, এটা একটা হাফ। এই জন্য আমি বলতে চাচ্ছি তোমার যদি দুইটা ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে এই হাফ এ ক্রস বি করলে তোমার আসলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই ক্লিয়ার। ত্রিভুজ এটা ধরো ও এ বি নাম দিই, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, একটু খেয়াল রেখো, ঠিক আছে? গেল। এখন ত্রিভুজটা যখন বুঝে গেছো তাহলে আয়তক্ষেত্রটা মানে সামান্তরিকটা বোঝা কষ্ট হবে না আশা করি। একটু খেয়াল করো, ত্রিভুজটা যখন বুঝে গেছো তাহলে এবার সামান্তরিকটা একটু খেয়াল করো। সামান্তরিকের ব্যাপারটা কি? সামান্তরিকটা হচ্ছে তোমার এই বরাবর একটা ভেক্টর আছে এ, আর এই বরাবর একটা ভেক্টর আছে বি। এখন এটা হচ্ছে ধরো ও এ বি সি সামান্তরিক, ও এ সিবি, ধরো ও এ সিবি সামান্তরিক। ও এ সিবি সামান্তরিকের এটা বুঝতে পারতেছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল পড়েছিল ভূমি গুণ উচ্চতা, মানে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তোমার ভূমি হচ্ছে তোমার এ, আর উচ্চতা হচ্ছে এইচ, আর এই কোণটা যদি থিটা হয় তুমি বলতে পারো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আসলে এ এইচ। এখান থেকে বলতে পারো এটা আসলে তোমার এ বি সাইন থিটা আসবে, আর এই জিনিসটা তোমরা অলরেডি চিনো, এটা হচ্ছে তোমার এ ক্রস বি, তার মানে এটা হচ্ছে জাস্ট এ ক্রস বি, মানে হাফটা আর থাকতেছে না। এটা কি বুঝছো সবাই? মানে এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার এ ক্রস বি, আর তোমার যদি ত্রিভুজ বলে তাহলে তোমার জাস্ট একটা সামনে হাফ বসা দিবা। এটা ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আর আমার ক্ষেত্রফল বলতে সাধারণত আমরা মানটাকে ইন্ডিকেট করি, এই জন্য আমরা মান নিছি, ঠিক আছে? কাজেই এই জিনিসটা কি সবার কাছে বুঝছো যে আমার যদি একটা ভেক্টরের একটা দুইটা ভেক্টরের সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস করে মানটা নেই তাহলে যে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার আসলে ক্ষেত্রফল। এটা কি ক্লিয়ার সবার কাছে? আর ত্রিভুজ বের করার সময় তুমি যেটা করবা যে ইটা নিবা, ঠিক আছে, হাফ নিবা, ঠিক আছে? তবে এখানে একটা মজার ব্যাপার আছে, তোমাদের এটা মনে রাখতে হবে যে সন্নিহিত বাহু দুটো দেওয়া থাকতে হবে। মানে ধরো এই একটা বাহু আর এই বাহু, এই দুটো বাহুকে সন্নিহিত ধরে যে সামান্তরিকটা গঠন করা যায় সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি। সব জায়গায় র্যান্ডমলি এ ক্রস বি বসাতে যাবা না, ঠিক আছে? মানে তোমাদের যেমন এখানে একটা প্রবলেম আছে, আমি হয়তো আজকে এটা দেখাতে পারলাম না, আজকে মনে এটা নেই। তোমাদের যদি বলা থাকে আচ্ছা এই কর্ণ দুইটা যদি এ ক্রস, ধরো তোমার এই কর্ণটা দেওয়া আছে, এই কর্ণ দেওয়া আছে এ, আর এই কর্ণ দেওয়া আছে বি, তখন কিন্তু আবার এ ক্রস বি করতে চায় না, তখন আবার এ ক্রস বি হবে না, ঠিক আছে? ওইটা পরে দেখাবো। এটা কি বুঝছো সবাই? যে তোমার যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দুটো দেওয়া থাকে, মানে তোমার একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকের সন্নিহিত বাহু দুটা হচ্ছে এ, আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু মানে পাশের বাহুটা হচ্ছে বি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে কত? এ ক্রস বি। এটা একটা ভেক্টর, এই জন্য এটা মান দিবা, তাহলে যা আসবে সেটা হচ্ছে তোমার ভ্যালু। আর সিমিলারলি তোমার যদি ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু, আবার বলতেছি দুইটা সন্নিহিত বাহু থাকে এ আর বি, তাহলে এটা ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন এই প্রবলেমটা যেটা দেখাবো এটা একটু কঠিন তোমাদের, আমি জানি না তোমাদের মানে বুঝতে পারবে কিনা, একটু খেয়াল করো। এটা কঠিন বলতে অত কঠিন না, কিন্তু একবারে সোজাও না, ঠিক আছে? একটু খেয়াল করো। আমাকে বলা আছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে 2 3 1 1 1 3 আর 2 2 5। এখন মজার ব্যাপার হচ্ছে তোমরা এইটার 2D ভার্সনটা করে আসছো, তোমাকে যদি লাস্টে 1টা না দিতাম আর এখানে 3টা আর 5টা যদি বাদ দিতাম, ধরো তোমাকে বললাম একটা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে 2 3 1 1 আর 2 2, এটা ক্ষেত্রফল তোমরা বের করে শিখে আসছো না? সরলরেখাতে আমি পড়াইছি, সরলরেখাতে তোমাদের পড়াইছিলাম যে হাফ অফ এরকম একটা জিনিস ছিল, যে তোমরা 9-10ও পড়ছো 2 3 1 1 2 2 2 3, এটা দিয়ে করছি না, ঠিক আছে? এটা করলে যেটা আসতো সেটা আসলে তোমার ক্ষেত্রফল পাইতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইবার আর টু ডাইমেনশনাল না, এটা আসলে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? এখন এটা 2 ডাইমেনশনাল না, 3 ডাইমেনশনাল। দুঃখের ব্যাপার হচ্ছে তোমাদের এই ফর্মুলাটা 3 ডাইমেনশনের জন্য সত্য না। এখন তোমাকে বলা হয়েছে 2 3 1 এটা একটা, 1 1 3 এটা একটা, আর একটা মাথা দেওয়া আছে, ধরো এটা হচ্ছে এ মাথা, এটা ধরো বি মাথা, আর এটা দেওয়া আছে সি মাথা, এটা হচ্ছে ধরো তোমার 2 2 5। এখন জিজ্ঞেস করছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, এটা কিভাবে বের করবো? এটা আমি চিত্র আঁকলে কিরকম হবে? চিত্র আঁকলে এটাই মজার ব্যাপার, এটা তোমাদের একটু চিত্রটা একটু ভিজুয়ালাইজ করতে হবে। এখন তোমাদের বলছিলাম প্রথম দিন থেকে যে এই জিনিসটা তোমাদের একটু ভিজুয়ালাইজ করা শিখতে হবে, 3 ডাইমেনশন ভিজুয়ালাইজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমাদের বাসার যে কোনো একটা কোণা দেখবা, দেওয়ালের যে কোনো একটা কোণা দেখবা,
ধরো তোমার বাসায় ঢুকে দেয়ালের যে কোনো একটা কোণা দেখবা, তো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। এবার এটা আঁকো, এ পয়েন্টটা কি 2 3 1, মানে এক্স অক্ষের দিকে 2 যাব, ওয়াই অক্ষের দিকে 3 যাব, তারপর জেড অক্ষের বরাবর 1 যাব। তার মানে আমি উপর দিকে যাবো। আচ্ছা এটা একটু সরাই দিই, এটা ওয়াই অক্ষটা, সরি ওয়াই অক্ষটা হবে তোমার এই জায়গায়। তাহলে ওয়াই অক্ষ বরাবর 3 যাবো, রাইট? ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর 1 মানে হচ্ছে সোজা উপর দিকে 1 যাবো। তাহলে এই বিন্দুটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার 2 3 1। একটু খেয়াল করো। এবার বি কোথায়? 1 1 3। বি হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর ওয়াই 1 যাবো, ওয়াই অক্ষ বরাবর 1 যাবো, এক্স জেড অক্ষ বরাবর 3 যাবো। 3 যাওয়া মানে হচ্ছে উপরে এখানে। এটা হচ্ছে তোমার বি, আর এটা হচ্ছে তোমার 1 1 3, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমার জেড, এইটা সি, সিটা হচ্ছে তোমার 2 2 5, মানে এটা এদিক বরাবর 2 এদিক বরাবর 2, 5 হচ্ছে এখানে। তার মানে সি বিন্দুটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে তোমার 2 2 5। তাহলে এটা এরকম একটা থ্রি ডাইমেনশনে ভাষায় একটা ত্রিভুজ হবে। এটা কি বুঝতেছো? জি ভাই। আচ্ছা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, কার কোনো আইডিয়া আছে? আমরা একটু আগে তোমাদের একটা দেখাইলাম, সেটা হচ্ছে যে কি বলে, ভেক্টরের ক্রস প্রোডাক্ট দিয়ে দেখালাম। এখন এখানে ক্রস প্রোডাক্টটা কিভাবে আনা যায়, কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, এটাকে থ্রি ডাইমেনশনাল ছবি না এঁকে তোমরা একটা একটা ফ্ল্যাট ত্রিভুজ অ্যাটলিস্ট মনে রাখবো, তোমার আসলে তিনটা বিন্দু সবসময় একটা তলের উপর থাকবে। কাজে আমি এটাকে এভাবে রাখতে পারি যে এ ভেক্টর এখানে, এ একটা, বি একটা, সি একটা, তিনটা বিন্দু আসলে এখানে একটা একটা তলের উপরই থাকবে। কাজেই তোমার আসলে এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এ বি সি, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে আমার এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2 3 1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 1 3, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 2 5। এখন আমি জিজ্ঞেস করছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাই না? এখন ক্ষেত্রফলটা বের করার একটা সুন্দর ওয়ে আছে। এখন তোমাদের একটু আগে বলছিলাম যে এই যে ধরো এই বাহুটা যদি আমি বলতে পারি এটা হচ্ছে এ ভেক্টর, আর এই বাহুটা যদি বলতে পারি বি ভেক্টর, তাহলে তোমাদের আমি একটু বলছিলাম যে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল কত বলা যাবে? এ ক্রস বি বলা যাবে না? হাফ এ ক্রস বি এর মান বলা যাবে না? এটা বুঝছো? এখন জি কাজ ভাই। হচ্ছে এ বি ভেক্টরটা আর এসি ভেক্টরটা বের করবা। এখন একটু খেয়াল করো, এ বি ভেক্টর, তোমাদের অবস্থান ভেক্টর পড়ানোর দিন বলছিলাম, মনে আছে? এ বি ভেক্টরটা বের করতে হয় কিভাবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও বি মাইনাস ও এ, মাথা থেকে পা বাদ দিতে বলছিলাম, মনে আছে? যে এ বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে কি? এটা তোমার অবস্থান ভেক্টর না? এটা কি বুঝছো? জি ভাই। তার মানে আমি এটাকে আসলে বলতে পারি না বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে তোমার 1 1 3 মানে কি? আই প্লাস জে প্লাস 3 কে, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আর এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার 2i প্লাস 3j প্লাস কে। তাহলে এটা করলে তুমি আসলে এ বি ভেক্টরটা পাওয়া যাবে না? এটা কি বুঝছো? এ বি ভেক্টরটা পাইলে কত হবে দেখো তো, এটা আসবে তোমার মাইনাস আই, এটা আসবে তোমার মাইনাস 2j, এটা আসবে প্লাস 2k। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। সিমিলারলি দেখো তো এসি ভেক্টরটা কি বল, এসি ভেক্টরটা কি বলা যায়? এসি ভেক্টরটা বলা যায় তোমার সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি এ বিন্দুর অবস্থান ভেক্টর, মানে মাথা থেকে পা, মাথা থেকে পা বাদ দিলে যেটা আছে সেটা। তাহলে ও সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি? এটা 2 2 5, 2 হচ্ছে 2i প্লাস 2j প্লাস 2k, সরি 5k। এটা মাইনাস কত আসতেছে? ও এ কত? ও এ হচ্ছে তোমার কি বলে, এটাই ছিল 2i প্লাস 3k প্লাস কে, 3j প্লাস কে। এবার এটা বের করে দেখো এটা কত আসে। এটা তোমার আসবে 2 2i 2i কাটা যাবে, তাহলে এটা আসবে তোমার মাইনাস জে, আর এটা আসবে তোমার প্লাস 4k। কাজে এবার দেখো তুমি আসলে এ ভেক্টরের মান পেয়ে গেছো, বি ভেক্টরের মান পেয়ে গেছো, তাহলে তুমি এটা বলতে পারো সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে আসলে হাফ ইনটু এই তোমার দুইটা ভেক্টর আছে এ বি ক্রস বিসি, এ বি ক্রস এসি, সরি এ বি ক্রস এসি, এটার মান। এটা কি বুঝছো সবাই? এটা একটু ট্রিকি, মানে তোমাদের অবস্থান ভেক্টর কথাটা আনা লাগলো আর কি। এটা কি বুঝছো সবাই? জি ভাই বুঝছি মোটামুটি। মোটামুটি বুঝলে তো সমস্যা একটু, মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মানে ব্যাপারটা কি বুঝছো? না বুঝলে আর ভিজুয়ালাইজ করতে সমস্যা হলে আমার একটা সলিউশন আছে, একটু ওয়েট করতে হবে। মানে একটা থ্রিডি ক্যালকুলেটর আছে, মানে অনলাইনে তুমি চাইলে অনেক গ্রাফিং ক্যালকুলেটর পাওয়া। কাজেই তোমাকে আসলে এটা দেখাইতে পারি, দাঁড়াও নিয়ে আসি। লোড হচ্ছে। আচ্ছা
আচ্ছা, তোমাদের জিওজেব্রা দেখাইছিলাম কখনো এই জিনিসটা? এটা দেখো, তোমাদের অনলাইনে যদি তোমাদের যদি 3D ভিজুয়ালাইজ করতে সমস্যা হয় তাহলে এই জিনিসটা খুব জোস। জিওজেব্রা 2D ভার্সন আছে একটা, 3D ভার্সন একটা আছে, 231 113 আর 225। আরে স্লো হলে তো কেমন হবে? আচ্ছা, এটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল অক্ষাবস্থা, তোমাদের দেখাই না? এটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল অক্ষাবস্থা। লালটা হচ্ছে তোমার এক্স অক্ষ, সবুজটা হচ্ছে ওয়াই অক্ষ, আর নীলটা হচ্ছে জেড অক্ষ। তা আমি যদি এখানে একটা নেই, একটা বিন্দু নেই, ধরো তোমাকে বললাম এই বিন্দুটা হচ্ছে তোমার 2 2 5 ছিল না? হ্যাঁ, 2 2 5। তার মানে দেখো এটা হচ্ছে তোমার 2 2 5। 2 2 5 হচ্ছে, একটু খেয়াল করো যে 2 2 5 হচ্ছে, দেখো এই বিন্দুটা কোথায় আছে? স্পেসের উপর এক জায়গায় আছে। এই বিন্দুটা আসলে এই জায়গায়। তোমার এই দেখো এক্স অক্ষ বরাবর 2 যাবা, ওয়াই অক্ষ বরাবর 3 যাবা, তারপরে জেড অক্ষ বরাবর 5 যাবা। তার মানে এইটা হচ্ছে তোমার তোমার দেখো যে রুমের মাথায় ভেসে আছে একটা বিন্দু। এছাড়া দেখুন জায়গা থেকে দেখতে পারো। এটা কি বুঝছো? তারপর বাকিভাবে তুমি বিসি গুলোও দেখতে পারো। বিসি হচ্ছে তোমার এরকম হবে 1 1 3 মনে হয় ছিল। কাজে তোমার বি বিন্দুটা হচ্ছে এই জায়গায়। তার মানে এটা তুমি চাইলে নড়াচড়া দেখতে পারো। এটা এদের মোবাইলে একটা অ্যাপ আছে জিওজেব্রা 3D। ওইটাতে তুমি চাইলে তোমার মানে ফিজিক্যাল অবজেক্টের সাথে তুলনা করে দেখায়, মানে অগমেন্টেড রিয়ালিটি, বুঝছো তোমরা? মানে তুমি অগমেন্টেড রিয়ালিটি দেখালে ওরা যেটা করে যে তোমার ধরো তুমি খাতার উপর রাখলা, তোমার খাতার উপর রাখলে দেখাবে যে তোমার ক্যামেরায় দেখাবে যে এই জায়গায় বিন্দুটা। ঠিক আছে, এই জিনিসটা খুব জোস। সো তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, সো আমি 3 নাম্বার বিন্দুটা ধরো সি, আমি জানি না সি এর মান অলরেডি ভুলে গেছি আমি। সম্ভবত 1 1 5 টাইপের কিছু। আচ্ছা, এটা কি ভুল দেখলাম? আচ্ছা, এটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে তোমার 3টা বিন্দু। এখন এই 3টা বিন্দু দিয়ে তুমি যে ত্রিভুজটা গঠন করতে পারবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, সো কাজে এই জিনিসগুলো জোস, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, এটা তোমাদের যদি 3D ভিজুয়ালাইজ করতে সমস্যা হয় তাহলে এটা খুব মানে হেল্পফুল একটা জিনিস। এখানে সারফেস নাই কোনো, দাঁড়াও দেখি। পলিগন বা সারফেস টাইপের কিছু, যে পলিগন আছে। সো তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে চাইছে। আচ্ছা, ঠিক আছে, রেগুলার পলিগন। ওয়েট, এই যে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে চাইছে। এখন তুমি যদি এটা দেখতে চাও, মানে চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখতে পারো যে এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, মানে আকাশে ভাসে কোন জায়গায় আছে, এটা তুমি দেখতে পারবে চাইলে। ঠিক আছে, সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে তোমাদের খাতায় নিজেদের মধ্যে একটা চিন্তা করে নেওয়া যেটা কেমন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভালো বুদ্ধি। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো সবাই? তোমরা এটা দেখো, জি ভাই। এই প্রবলেমটা কি বুঝছো? মানে এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, বাট এইটা অবস্থান ভেক্টরের কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এটা আসলে কোনো ব্যাপার না। তাহলে কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না ভাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক।